Hello everyone, this is Sham Shubhroy Karmakar and welcome to my channel that is Reversion Guidelines. So আগের ভিডিওতে আমরা যতদূর পড়াশোনা করেছি তাতে তাপ সঞ্চালন বা তাপীয় সঞ্চালন এই ছোটন টপিকে আমরা বেসিক্যালি শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় নিয়ে কাজ করেছিলাম, যেক্ষেত্রে আমরা বলেছিলাম তাপীয় রোধ বলে একটা কথা। সো বেসিক্যালি আজকের টপিকে যেহেতু আমরা নিউমেরিক্যাল ওরিয়েন্টেড টপিকগুলো আলোচনা করব, তাই আমি প্রথমেই ইনিশিয়াল জিনিসগুলোকে একটু বলে দিই। সো তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স, এই পুরো কনসেপ্টটা অ্যাকচুয়ালি ভাবে দেওয়া ছিল সাই বলে একটা চিহ্ন দিয়ে, অ্যান্ড সাই হ্যাজ বিন ডিফাইন্ড বাই টি বাই কে এ, যেক্ষেত্রে এই কে কথার মানে হচ্ছে তাপীয় পরিবাহিতাঙ্ক। আবার আমরা নেক্সট পার্টে পড়েছিলাম যেখানে হচ্ছে এই তাপীয় রোধের শ্রেণী সমবায়, দ্যাট ইজ সিরিজ কম্বিনেশন অফ থার্মাল রেজিস্ট্যান্স। সো তাপীয় রোধের শ্রেণী সমবায়, সেক্ষেত্রে আমরা পড়েছিলাম সাই ইকুইভ্যালেন্ট, দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ সাই এ প্লাস সাই বি প্লাস সাই সি। অর্থাৎ আমরা যেরকম করে রোধগুলোকে বের করতাম ক্লাস 10-এ, ঠিক একইভাবে তাপীয় রোধের শ্রেণী সমবায় ডিক্টো টু ডিক্টো সেম ডেটা আসছে। অন্যদিকে তাপীয় রোধের সমান্তরাল সমবায়, অর্থাৎ দ্য প্যারালাল কম্বিনেশন অফ থার্মাল রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে যে জিনিসটা আমাদের কাছে আসছে দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ 1 বাই সাই ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ গিভেন অ্যাজ 1 বাই সাই এ প্লাস 1 বাই সাই বি প্লাস 1 বাই সাই সি। সো এইভাবে আমরা প্রত্যেকটা ডেটাকে ফেচ করব। সো রাইট নাও আজকে আমরা এই সার্টেন টপিকের উপর নিউমেরিক্যাল প্রবলেমসগুলোকে নিয়ে ডিসকাস করব। সো হিয়ার উই স্টার্ট। ওয়েল, রাইট নাও আমরা এই সার্টেন পিরিয়ডের উপর দাঁড়িয়ে থেকে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, এবং আমি বলেওছিলাম যে আমরা আজকে প্রচুর নিউমেরিক্যাল করব। সো দেখা যাক কী টাইপের নিউমেরিক্যাল থাকে। সো এক্সাম্পল 1। সো অবভিয়াসলি এক্সাম্পল 1টা বেশ সোজাই হবে, প্রথম 2-3টে প্রবলেম বেশ সোজাই লাগবে। সো এক্সাম্পল 1-এ কি হয়েছে না, আমাদের কাছে দুটো আইডেন্টিক্যাল রড আছে। দুটো আইডেন্টিক্যাল রড মানে দুটো হুবহু সদৃশ দেখতে। সো ধরা যাক এটা একটা রড এবং এরই সাথে আরও একটা রড আছে, যেটা আমি আঁকছি এইভাবে। সো এই দুটো রডকে কি করা হচ্ছে, পাশাপাশি রাখা হয়েছে। সো যে ডেটাগুলোকে আমাকে বলতে হচ্ছে, যেহেতু সদৃশ রড, তার মানে দুটো রডের দৈর্ঘ্য কিন্তু ডিক্টো সেম। আমি ধরে নিচ্ছি প্রতিটি রডের দৈর্ঘ্য ডি করে আছে, এবং প্রতিটি রডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। ক্লিয়ার? অর্থাৎ এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল কত, এ। একইভাবে এটারও এ হবে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে এদেরকে শ্রেণী সমবায়ে রেখে দিলে এদের তুল্য পরিবাহিতাঙ্ক কত হবে, প্রোভাইডেড আমাকে বলে দিয়েছে যে প্রথম রডের পরিবাহিতাঙ্ক K1 এবং দ্বিতীয় রডের পরিবাহিতাঙ্ক K2। সুতরাং আমাকে যেটা বের করতে হবে সেটা কি, তুল্য পরিবাহিতাঙ্ক কত হবে যদি রডদ্বয় শ্রেণী সমবায়ে থাকে। সো এই প্রবলেমটা করবার জন্য আমরা কি করব, আমরা বেসিক্যালি খুব ট্যাকটিক্যাল কিছু জিনিসপত্র করব। সো আমরা প্রথমে যেটা বের করব, প্রথম রডের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবেই জানি দৈর্ঘ্য ডি, দ্বিতীয় রডের ক্ষেত্রেও দৈর্ঘ্য ডি। সো আমি যেটা চাইবো সেটা হচ্ছে প্রথম রডের তুল্য তাপীয় রোধ। তো প্রথম রডের তুল্য তাপীয় রোধ আমি সাই এ দিয়ে ডিফাইন করতেই পারি। তার ভ্যালু কত হবে, তার ভ্যালু হবে ডি বাই K1A। ফেয়ার এনাফ? একইভাবে আমি যদি দ্বিতীয় রডের তুল্য তাপীয় রোধ বার করি, তাহলে সেটা কত হবে না, সাই বি, দ্যাট উইল বি ডি বাই K2A। অর্থাৎ যে দুটো জিনিস আমি বার করলাম, এই দুটোই কিন্তু দুটি রডের আলাদা আলাদাভাবে তাপীয় রোধ। ঠিক আছে? ওকে, এবার আমাদের প্রশ্নে বলেই দিচ্ছে যে এরা কিন্তু শ্রেণী সমবায়ে আছে। তাহলে শ্রেণী সমবায় হলে কি হবে না, শ্রেণী সমবায়ে থাকায় মোট রোধ কত হয়ে যাবে না, মোট রোধ অবভিয়াসলি বৃদ্ধি পাবে।
দ্যাট উইল বি সাই এ প্লাস সাই বি। তাহলে আমরা যদি এটা হিসেব করি, দিস উইল বি ডি বাই k1a প্লাস ডি বাই k2a। ফেয়ার এনাফ? এবার আমরা কি করব, আমাদেরকে তুল্য পরিবাহিতাঙ্ক নির্ণয় করতে বলেছে। সো তুল্য পরিবাহিতাঙ্ক যখনই নির্ণয় করতে বলবে তখনই কি করতে হবে, আমাদেরকে না একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে বা ইকুইভ্যালেন্ট কনফিগারেশন আঁকতে হবে, যাতে আমরা এই পুরো জিনিসটা বুঝতে পারি। সো হাউ ক্যান উই কনস্ট্রাক্ট দ্য ইকুইভ্যালেন্ট কনফিগারেশন, সেটাই এবার আমরা দেখব। ওয়েল, প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে এই দুটো রডকে যদি আমরা শ্রেণীতে রাখি তাহলে যে তুল্য সমবায় দেখতে হবে তার দৈর্ঘ্য কত হবে। না, দুটো রডের মোট দৈর্ঘ্য কিন্তু বেসিক্যালি 2D। সো যে ইকুইভ্যালেন্ট সার্কিট হবে বা তুল্য বর্তনী হবে, এই তুল্য বর্তনীতে কিন্তু মোট দৈর্ঘ্য কত হবে, 2D। এটা হতেই হবে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, দ্যাট ইজ অবভিয়াসলি a। তাহলে আমি যদি ধরে নিই এর তুল্য পরিবাহিতাঙ্ক k হবে, অর্থাৎ এর তুল্য রোধ হবে psi, that can be written as 2D by ka। আমার কথা কি বোঝা গেছে? এই দৈর্ঘ্য 2D হবে, তার কারণ দুটো রডকে পাশাপাশি রাখা হয়েছে। তাহলে পাশাপাশি রাখা হলে দুটো রডের মোট দৈর্ঘ্য কত হয়ে যাবে, d plus d, that is 2D। কিন্তু পাশাপাশি রাখলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনোভাবেই বাড়ছে না, দ্যাটস ওয়াই দ্যাট ইজ গোইং টু বি ডিফাইন্ড বাই a। ফেয়ার এনাফ? তাহলে আমি কি বলতে পারবো যে এই তুল্য রোধ psi, that will be nothing but the sum of these two। সো আমি কি করছি, আমি নরমালি এই ইকুয়েশনকে জাস্ট সিম্পলিফাই করে দিচ্ছি। সো সাই ইকুয়াল টু কত হবে, সাই এ প্লাস সাই বি। তো সাই মানে কত এসছে আমার কাছে, 2D বাই কে এ। আর সাই এ প্লাস সাই বি, আমি গোটা ইকুয়েশন থেকে ডি বাই এ কে যদি কমন নিয়ে নিই তাহলে উইদিন ব্র্যাকেট পড়ে থাকছে 1 বাই k1 প্লাস 1 বাই k2। ফেয়ার এনাফ? আমি এক কাজ করছি, বোথ সাইড থেকে ডি আর কে কে এলিমিনেট করে দিচ্ছি। তাহলে আমার কাছে এখানে থাকছে 2 বাই k, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ k1 k2, ওপরে থাকছে k1 প্লাস k2। এবার যদি আমি ইকুইভ্যালেন্ট কে বের করতে চাই, সো কে ইকুয়াল টু কত হবে, 2 k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। ক্লিয়ার? অর্থাৎ এইভাবে আমরা যেটা বের করতে পারলাম সেটা হচ্ছে তুল্য পরিবাহিতাঙ্ক, এন্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েল, নেক্সট কোশ্চেনটা, এই কোশ্চেনের ডিট্টো সিমিলার, আমাদের শুধুমাত্র ফরমেশনটা একটু আলাদা। অর্থাৎ এবারও আমাকে বলে দিচ্ছে দুটো রড আছে। সো দুটো আইডেন্টিক্যাল রড, একটা রড এইভাবে আছে এবং আরেকটা রড ঠিক একই রকম দেখতে, একই স্ট্রাকচার এভাবে আছে। অর্থাৎ দুটো রডেরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে a, দুটো রডেরই দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে d। প্রথম রডের তাপ পরিবাহিতাঙ্ক k1, দ্বিতীয় রডের তাপ পরিবাহিতাঙ্ক k2। এবার বলেছে এই দুটো রডকে আমাদের সমান্তরালে সংযুক্ত করা হলো। অর্থাৎ যে ডেটাগুলো আমাকে দিয়ে দিয়েছে সেটা আমি বলে দিই। না, সদৃশ রড দৈর্ঘ্য d, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, শুধুমাত্র তাপ পরিবাহিতাঙ্কটা আলাদা। প্রথমটার k1 এবং দ্বিতীয়টার k2। সো হোয়াট আই হ্যাভ টু ফাইন্ড, যদি দুটিকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হয় তাহলে আমাদের তুল্য তাপ পরিবাহিতাঙ্ক বের করতে হবে। সুতরাং বলে দেওয়া হয়েছে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কত। ফেয়ার এনাফ? তো এটা করবার জন্য কি করতে হবে, সবার ফার্স্টে আমাকে দুটোর ইন্ডিভিজুয়ালি তাপীয় রোধ বার করব। সো প্রথমটা তাপীয় রোধ যদি বার করি আমি কত হবে, না তাপীয় রোধ আমি সেটাকে লিখছি সাই এ দিয়ে। সো সাই এর ভ্যালু কত হবে, না ডি বাই k1 এ, এক্ষুনি আমরা বার করেছি। সো এটা নিয়ে কোনো ইস্যু করবার জায়গায় নেই। দ্বিতীয়টার কত হবে, না সাই বি, সেটা কত হবে, ডি বাই k2 এ। ফেয়ার এনাফ? অর্থাৎ আমরা দুটো রডেরই তাপীয় রোধ বের করে নিলাম। এবার কি করতে হবে, এবার যদি আমাকে এই দুটোর তুল্য তাপ পরিবাহিতাঙ্ক বার করতে হয়, সো দ্য ফার্স্ট থিং আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে একটা তুল্য সার্কিট আঁকতে হবে। সো রাইট নাও আমি সেই তুল্য বর্তনীটা আঁকবার চেষ্টা করছি, দেখা যাক কি হয়।
নাও কাম টু দ্য ইন্টারেস্টিং পার্ট। দেখা যাচ্ছে দুটো রডকে যদি আমরা সমান্তরাল সমবায় যুক্ত করে দিই তাহলে সবার ফার্স্টে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এক্ষেত্রে কিন্তু রড দুটোর দৈর্ঘ্য কোনোভাবে চেঞ্জ হয়নি। চেঞ্জ কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে দুটোর প্রস্থচ্ছেদ বেড়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা রডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আগে ছিল এ করে, এখন দুটো রডকে ওপর নিচ অর্থাৎ সমান্তরালে যুক্ত করে দেওয়ার জন্য দুটো রডের সংযুক্ত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেছে, এবং বেড়ে গিয়ে কত হয়েছে? দ্যাট ইজ ভেরি অবভিয়াস যে 2a হয়ে গেছে, কিন্তু দৈর্ঘ্যটা কমপ্লিটলি আনচেঞ্জ আছে, যেটা কিনা d। ফেয়ার এনাফ। এবার আমি ধরে নিচ্ছি যে রডের তুল্য সমবায়ে তাপ পরিবাহিতাঙ্ক কে, তাহলে তুল্য রোধ কত হবে? না তুল্য রোধ হবে সাই, যেটা কিনা ডিফাইন্ড হবে কত? d বাই 2a ইনটু k। ফেয়ার এনাফ। আমি আবার রিপিট করছি, কি হচ্ছে না, যেহেতু দুটো রডকে সমান্তরালে যুক্ত করা হয়েছে সেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেছে, কিন্তু দৈর্ঘ্য আনচেঞ্জড আছে। তাহলে আমি বলতে পারবো কি, আমাদের নর্মাল ফরম্যাট কি, না সমান্তরাল সমবায়ে আমরা কি জানি? 1 বাই সাই, দ্যাট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ 1 বাই সাই এ প্লাস 1 বাই সাই বি। এবার আমি নর্মাল ডেটাগুলোকে এখানে বসাতে আরম্ভ করবো। সো কি হবে না, 1 বাই সাই কথার মানে কি না, আমরা এটাকে বসাবো 1 বাই ডি, আর এই পুরো ভ্যালুটা উপরে উঠে যাবে, দ্যাট ইজ 2ak, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 1 বাই সাই এ, তাহলে এটা হয়ে যাবে ডি বাই k1 এ, যে k1 এটা উপরে উঠে গেল, একইভাবে এটা হয়ে যাবে ডি বাই k2 এ, যে k2 এটা উপরে উঠে গেল। ফেয়ার এনাফ। তাহলে এবার এই গোটা ইস্যুটাকে যদি আমি সলভ করি তাহলে আমি কত পাবো না, আমি এখান থেকে পাচ্ছি 2ak বাই ডি, আর এই গোটা ইকুয়েশন থেকে a বাই ডি কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে k1 প্লাস k2। ফেয়ার এনাফ। a কেটে গেল, dd কেটে গেল, তাহলে এখান থেকে k কত পড়ে থাকবে? k হয়ে যাবে k1 plus k2 divided by 2. So this is the actual value of equivalent thermal conductivity, অর্থাৎ তুল্য তাপ পরিবাহিতাঙ্কের অ্যাকচুয়াল ভ্যালু হয়ে যাবে সমান্তরাল সমবায়, যদি আমরা এই গোটা ইকুয়েশনটাকে এইভাবে সলিউশন করি। ফেয়ার এনাফ। ওয়েল, এক্সাম্পল 3 তে আমরা কমপ্লিটলি একটা অন্য টাইপের প্রবলেম দেখব, যে ক্ষেত্রে আমরা দুটো রডকে সবার ফার্স্টে কনস্ট্রাক্ট করছি, এবং আমি বলে দিচ্ছি এই রড দুটোর কিন্তু লেন্থ ডিট্টো সেম নয়। তো আমি ইকুয়েশনসগুলোকে পরে বলছি, আগে আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিই। সো আমার কাছে দুটো রড আছে, আমি ধরে নিচ্ছি এই রডের লেন্থ হচ্ছে d1 আর এই রডের লেন্থ হচ্ছে d2। ফেয়ার এনাফ। আলাদা আলাদা আমি ধরে নিচ্ছি। ক্লিয়ার? কিন্তু আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসকে রেশিও হিসেবে বুঝবো, অর্থাৎ d1:d2 এটা অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি 2:3। সো আমি ডিফারেন্ট ধরে নিয়েছি, কিন্তু দুটোরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান এবং দুজনে আছে শ্রেণী সমবায়তে। সো এই জিনিসগুলোকে আমি সবার ফার্স্টে ধরে দিলাম। ফেয়ার এনাফ? ওকে, তাহলে আমি বলতেই পারি যে a1:a2 a, অর্থাৎ দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল d2 সেম, এটা আমি ধরেই দিচ্ছি। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যে এর তাপ পরিবাহিতাঙ্কের যে অনুপাত হবে, দ্যাট ইজ k1:k2, এটা বলে দিচ্ছে আমাকে 3:4। সো এটাও একটা ডিফারেন্ট ডেটা। সো আমাকে এবার বলেছে এর ধারের তাপমাত্রা θ1 = 50 ডিগ্রি সেলসিয়াস এবং এই ধারের তাপমাত্রা θ2 = 20 ডিগ্রি সেলসিয়াস। সো হোয়াট আই নিড টু ফাইন্ড, আমাকে এই মাঝের বিন্দুতে তাপটা বার করতে হবে, দ্যাট ইজ আই নিড টু ফাইন্ড থিটা, অর্থাৎ আমাকে বলতে হবে সংযোগ স্থলে কত তাপমাত্রা আছে। সো ওটা কোশ্চেন আমাদের কাছে খুব ক্লিয়ার যে সংযোগ স্থলের তাপমাত্রা কত। সো যেহেতু এটা প্রথমবার আমরা করছি, আমরা খুব বেশি কমপ্লেক্সিটিতে আসিনি, সো আমি নর্মালি বলে দিচ্ছি। সো আমাদের কাছে সবচেয়ে বড় ট্রিক হচ্ছে এখানে শ্রেণী সমবায় বলেছে। সো শ্রেণী সমবায় কথার অ্যাকচুয়াল মিনিং যদি বুঝতে হয় তখন তাহলে আমাদেরকে প্রিভিয়াস ভিডিওসগুলোকে খুব ভালোভাবে যেতে হবে, কারণ প্রিভিয়াস ভিডিও থেকে আমাদের অনেক কিছু ডেটা অ্যান্সার দিয়েছে। সো শ্রেণী সমবায়তে কি হয় দেখ,
যেহেতু এটা উষ্ণ, এটা শীতল, কারণ আমি এখানকার টেম্পারেচার বেশি বলেছি, সো এখানকার টেম্পারেচার কম বলেছি, তাহলে নর্মাল ক্যালোরিমেট্রির কনফিগারেশন অনুযায়ী এটা যদি θ1 হয়, তো θ1 মাস্ট বি গ্রেটার দ্যান সংযোগস্থলের তাপমাত্রা, দ্যাট ইজ থিটা, অ্যান্ড থিটা মাস্ট বি গ্রেটার দ্যান θ2। অর্থাৎ তাপীয় সঞ্চালন আমাদের স্ক্রিন অনুযায়ী লেফট থেকে রাইটের দিকে হবে। এখন আরও একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে তাপ কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দুতে শোষিত বা বর্জিত হবে না। অর্থাৎ যত পরিমাণ তাপ এখান থেকে ঢুকবে, তত পরিমাণ তাপই এখান থেকে বেরোবে, তত পরিমাণ তাপই এখান থেকে বেরোবে। ফেয়ার এনাফ? অর্থাৎ আমি যদি বলি যে একক সময় কিউ পরিমাণ তাপ ঢুকছে, তাহলে একক সময় এখান থেকেও কিউ পরিমাণ তাপ বেরোবে। একইভাবে এই ফার্স্ট দুটো রডের সংযোগস্থলে কিন্তু কিউ পরিমাণ তাপ সঞ্চালিত হবে। ক্লিয়ার এনাফ? অর্থাৎ আমি যে কথাটা বলছি সেই কথাটার মানে হচ্ছে একক সময়ে সঞ্চালিত তাপ সর্বদা ধ্রুবক যদি রডগুলি শ্রেণী সমবায়ে থাকে। ক্লিয়ার? অর্থাৎ রডগুলো যদি শ্রেণী সমবায়ে থাকে, তাহলে একটা রড থেকে ঠিক যত পরিমাণ তাপ ঢুকবে, দ্বিতীয় রড থেকে ঠিক তত পরিমাণ তাপ বেরোবে। সো এই পুরো কনফিগারেশনের উপর দাঁড়িয়ে থেকে আমরা বলতে পারি কিউ বাই টি দ্যাট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ইন্টু, আমি যদি প্রথম রডটার ক্ষেত্রে খুব ভালোভাবে ভেবে থাকি, তাহলে দিস উইল বি এ ইন্টু তাপমাত্রার পার্থক্য θ1 মাইনাস থিটা ডিভাইডেড বাই অ্যাকচুয়াল দুজনের মধ্যে ডিস্টেন্স, দ্যাট ইজ d1 ইন্টু তাপ পরিবাহিতাঙ্ক অর্থাৎ k1। ফেয়ার এনাফ? সো দিস মাস্ট বি ডিট্টো ইকুয়াল উইথ যখনই এই পরিমাণ তাপ সেকেন্ড রড থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ আমি এটাকে বলতে পারি দ্যাট উইল বি জেনুইনলি ইকুয়াল উইথ a ইন্টু থিটা মাইনাস θ2 ইন্টু k2 divided by d2. Fair enough? And this is very very important to realize. অর্থাৎ এই দুটো ইকুয়েশনকে যদি আমি এবার ইকুয়েট করি, তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা চলে আসবে। সো দেখা যাক কি হয়। আর আমি আবারও বলে দিচ্ছি, যেহেতু নিউমারিক্যালগুলো আমরা প্রথম দিকে করছি, তো সেই জন্য আমি সোজা ধরে নিচ্ছি। অর্থাৎ দুটো ক্ষেত্রেই আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে সেম ধরে নিয়েছি। যদি এটা আলাদা থাকে, তাহলে এক্ষেত্রে a1 a2 বসাবো, দ্যাট ইজ নট আ বিগ ইস্যু, বাট স্টিল উই নিড টু বি ভেরি মাচ ফোকাসড অন দ্য সার্টেন টপিক। ফেয়ার এনাফ? ওকে, রাইট নাও আমরা কি করছি, এই গোটা ইকুয়েশন দুটোকে ইকুয়েট করে দিচ্ছি। অর্থাৎ আমি লিখছি a উইদিন ব্র্যাকেট θ1 মাইনাস থিটা ইন্টু k1 ডিভাইডেড বাই d1, দ্যাট উইল বি a থিটা মাইনাস θ2 ইন্টু k2 ডিভাইডেড বাই d2। সো a বোথ সাইড থেকে এলিমিনেট তো করে দিতেই পারলাম। এখন আমার কাছে কি কি পড়ে আছে? আমার কাছে পড়ে আছে θ1 মাইনাস থিটা ডিভাইডেড বাই থিটা মাইনাস θ2। সো এই দুটো ডেটাকে আমি একটু পাশাপাশি নিয়ে আসলাম, তার কারণ আমি d1টাকে এই বরাবর তুলবো। সো d1 বাই d2 পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে k2 বাই k1। কেন এটা করলাম? তার কারণ আমাদের কাছে কিছু কিছু ভ্যালু দেওয়া আছে, সো সেই ভ্যালুগুলোকে আমি ইমপ্লিমেন্ট করবো অ্যান্ড আমি গোটা ক্যালকুলেশনটাকে ক্যারি ফরওয়ার্ড করবো। সো θ1 মানে কত? θ1 মানে আমাকে বলেছে 50 ডিগ্রি সেলসিয়াস। থিটা ভ্যালু বের করার চেষ্টা করছি। θ2 ভ্যালু কত? θ2 ইজ নাথিং বাট 20 ডিগ্রি সেলসিয়াস। d1 বাই d2 যেটা বলেই দিয়েছে দুটো রডের দৈর্ঘ্যের পার্থক্য, দ্যাট ইজ 2/3। আর k2 বাই k1, বাট k2 বাই k1 নেই, কিন্তু আমাদের কাছে k1 বাই k2 আছে, দ্যাট ইজ 3:4। তাহলে k2 বাই k1 কত হয়ে যাবে? দ্যাট উইল বি নাথিং বাট 4/3। সো এবার আমি গোটা ইকুয়েশনটাকে ক্যালকুলেট করব আর আমার কাছে উত্তর চলে আসবে। সো দিস ইজ নাথিং বাট 50 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু 9, কারণ আমি এখান থেকে 3 ইন্টু 3 ক্রস মাল্টিপ্লাই করে এইদিকে তুলে দিলাম। That will be equal with 8, 4 into 2 মানে 8, theta minus 20. So যদি আমি এটাকে ক্যালকুলেট করি তাহলে কত হবে? This will be 450 minus 9 theta. Fair enough? 8 দিয়ে মাল্টিপ্লাই করলে this will be 8 theta minus 160. Fair enough? এবার আমি কি করব? এবার আমি এই 160টাকে এদিক থেকে এদিকে নিয়ে চলে আসব। So 450 plus 160 আর 8 থিটার ভ্যালুটাকে ওইদিকে নিয়ে চলে যাব। So 8 theta plus 9 theta. তো এটাকে ক্যালকুলেট করলে কত হবে? If we calculate this process, so this will be basically 610, that is equal to 17 theta. তাহলে theta equal to কত হবে? 610 divided by 17.
এত ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল টেম্পারেচার অফ দ্য জাংশন। অর্থাৎ জাংশনে কত টেম্পারেচার কাজ করবে সেটা যদি আমরা এই গোটা ক্যালকুলেশন ইকুয়েট করি তাহলে আমরা পেয়ে যাব। ফেয়ার এনাফ? তোদের কাছে ক্যালকুলেটর আছে, তোরা ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেশনটা করে নিস। দ্য লাস্ট পার্ট অফ দ্য ডে, যেক্ষেত্রে আমরা আলোচনা করছি পরিবর্তনশীল বেদ দ্বারা তাপীয় সঞ্চালন। সো এই সার্টেন টপিকটা সম্পর্কে কিভাবে আলোচনা করছি সেটা আগে বোঝা আমাদের কাছে খুব দরকার। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ইজ নট আ ইজি ওয়ান, কারণ আমাদের এখানে ক্যালকুলাস ইউজ করতেই হবে। সো প্রথম কথা হচ্ছে পরিবর্তনশীল বেধের প্রশ্ন কেন আসছে। সো এটা যদি আমরা খুব ভালোভাবে বুঝি তাহলে আমাদেরকে কোনো পার্বত্য অঞ্চলে যেতে হবে। সো পার্বত্য অঞ্চলে কোনো একটা লেককে নিয়ে আমি ভাবছি, সো যেখানে আমাদের পরিবেশের তাপমাত্রা -θ°C। সো -θ°C মানে এখানে কিন্তু তাপমাত্রা অবশ্যই 0 থেকে অনেক কম, ধরা যাক -15, -20, হোয়াট এভার মেবি। আমি ইন্টারেস্টেড নই, আমি নর্মাল কথা বলছি। এবার এই পুকুরের ওপরে কি থাকবে? ওপরে একটা বরফের স্তর থাকবে। সো আমি ধরেই নিচ্ছি এটা হচ্ছে বরফের স্তর। এখন আমরা খুব ভালোভাবে জানি যে এই বরফের স্তরের ঠিক নিচে 0°C জল আছে, তার নিচে 1°C জল আছে, তার নিচে 2 ডিগ্রি, তার নিচে 3 ডিগ্রি এবং লাস্টে আছে 4°C জল। এই রকম ভাবে থাকে, কারণ জলের একটা ব্যতিক্রান্ত প্রসারণশীলতা থাকে, যা নিয়ে আমি বহুবার কথা বলেছি। এবার কথা হচ্ছে এই বাইরের তাপমাত্রার জন্য এই বরফের স্তর কিন্তু ফিক্স থাকে না। বরফের স্তর কি করে? আস্তে আস্তে বাড়তে থাকে, অল্প অল্প করে বরফ জমতে থাকবে এবং এই স্তরটা আস্তে আস্তে পরিবর্তন হবে। অর্থাৎ এই স্তর যত পুরু হতে আরম্ভ করবে তত কিন্তু তাপীয় সঞ্চালনের মান কমতে আরম্ভ করবে, কারণ বেসিক্যালি এই যে পুরু স্তর এটাই অ্যাকচুয়ালি একটা বেদ বা ডি হিসেবে কাজ করবে। ফেয়ার এনাফ? আমার কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ বরফের স্তর যত বাড়বে তত কিন্তু বরফ জমার হারও কমবে। বরফের স্তর যত পাতলা থাকবে তত তাড়াতাড়ি বরফের স্তর বাড়বে। ফেয়ার এনাফ? এবার আমরা বুঝতে চাইবো যে কিভাবে এই অঞ্চলে বরফের স্তরের উপর এই পুরো ঘটনাটা নির্ভর করে। সো আমরা এবার স্টার্ট করছি পুরো প্রসেস। ওয়েল, এক্ষুনি আমি একটা কথা বলে এসেছি যে এই গোটা উইডথটা বের করতে গেলে আমাদেরকে সবার ফার্স্টে এক্ষেত্রে ইন্টিগ্রেট করতে হবে। সো ডেরিভেটিভ বা ক্যালকুলাস আসলে আমাদেরকে একটা dx বা dθ এরকম একটা কনসেপ্ট আসবে। সো দ্যাটস ওয়াই আমি এক্ষেত্রে এই উইডথটাকে d দিয়ে না লিখে x দিয়ে লিখলাম, তাতে আমার ডেরিভেটিভ বোঝানোটা ইজি হবে। সো রাইট নাও আমি ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট মুহূর্তে x উইডথ বা x পুরু বরফ আছে। সো আমি ধরে নিচ্ছি একটি নির্দিষ্ট মুহূর্তে x পুরু বরফ আছে। এবার আমাদেরকে বুঝতে হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে dt সময় আমি আরো অপেক্ষা করলাম এবং dt সময় আমার কাছে কি হলো, আরো dx উইডথের বরফ পড়লো। অর্থাৎ dt সময়ে dx পুরু বাড়তি বরফ পড়লো। ক্লিয়ার? যদি এই ঘটনাটা সত্যি হয়ে গিয়ে থাকে তাহলে ফার্স্ট থিং বরফ পড়লো কেন? সো এই কনসেপ্টটা বুঝতে গেলে আমাদেরকে সবার ফার্স্টে বুঝতে হবে যে অবভিয়াসলি একটা তাপীয় সঞ্চালন হয়েছে। অর্থাৎ যেহেতু আমাদের কনসেপ্ট অনুযায়ী এই অঞ্চলটি উষ্ণ এবং বাইরের অঞ্চল শীতল, তাহলে কি হবে? উষ্ণ অঞ্চল থেকে তাপ শীতল অঞ্চলের দিকে যাবে। সো দ্যাট ইজ ভেরি ভেরি অবভিয়াস। তাহলে আমি কি বলতে পারি যে dt সময়ে যত পরিমাণ তাপ গেছে সেই তাপের পরিমাণ কিভাবে বের করব না? অবভিয়াসলি আমরা জানি dq that can be written as a k। আমি জানি এখানকার তাপমাত্রা 0 ডিগ্রি, বাইরের তাপমাত্রা -θ। সো 0 ডিগ্রি মাইনাস অফ -θ ইনটু dt সমান ধরে তাপ গেছে ডিভাইডেড বাই যতটা পুরু সেটা কিনা আমি x দিয়ে ডিফাইন করছি। তাহলে আমি গোটা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি dq dt that can be written as a k theta divided by x. So this is very very obvious যে একক সময় যতটা তাপ সঞ্চালিত হয়েছে।
এবার যেটা বুঝতে হবে আমাদেরকে সেটা হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। দেখ, এক্ষেত্রে কিন্তু তাপ বেরিয়ে যেতে শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন হয়নি, এক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়েছে। কারণ 0 ডিগ্রি উষ্ণতার জলটাই 0 ডিগ্রির বরফে পরিণত হয়েছে। তো দ্যাট ইজ ভেরি ভেরি অবভিয়াস। অর্থাৎ এক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়। এখন অবস্থার পরিবর্তন কথার মানে অবভিয়াসলি লিন তাপ বা ল্যাটেন্ট হিটের কনসেপ্ট আসবে। অর্থাৎ লিন তাপ বর্জিত হয়। এখন যদি লিন তাপ বর্জিত হয় তাহলে লিন তাপ যত পরিমাণ বরফ জমাবে তার জন্য লিন তাপ আমাদেরকে আলাদা করে হিসেব করতে হবে। ক্লিয়ার? এবার আমাদের যে সবার প্রথমে বুঝতে হবে যে এই লেকের মোট ক্ষেত্রফলটা কিন্তু আমি এ ধরেছি, সেই জন্যই পুরো এ অঞ্চল দিয়ে তাপ বেরোচ্ছে। ক্লিয়ার? এবার তাহলে আমাকে বুঝতে হবে যে আমি ধরছি ওই সময়ে ডিএম পরিমাণ বরফ জমে। তাহলে এই ডিএম এর অ্যাকচুয়াল মিনিং কত হবে? ডিএম মানে ভর, আর ভর মানে কি? ভর মানে হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব। সো আমি ধরে নিচ্ছি বরফের ঘনত্ব কিনা রো, কিন্তু আয়তন কি করে বের করব? না, আয়তন বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের গোটা পুকুরের ক্ষেত্রফল আমি এ ধরে নিয়েছি। এখন এ পুকুর যদি এই dx পরিমাণ বরফ জমায় তাহলে আয়তন কত হবে? a ইনটু dx। ফেয়ার এনাফ? সো এই পরিমাণ ভরের বরফ কিন্তু জমতে শুরু করবে যদি আমাদের এই পুরো ঘটনাটা সত্যি হয়। এখন আমি ধরে নিচ্ছি যে বরফের একটা লিন তাপ আছে। আমি ধরে নিচ্ছি জল থেকে বরফ হলে লিন তাপ L। তাহলে মোট বর্জিত তাপ কত হবে? না, ভর ইনটু ল্যাটেন্ট হিট বা লিন তাপ। ভর কত? না, ভর মানে আমি এক্ষুনি লিখেছি ডিএম ইনটু ল্যাটেন্ট হিট মানে এল। সো ডিএম কথার মানে কত? ডিএম কথার মানে হচ্ছে এ ইনটু ডিএক্স ইনটু রো, যেটা কিনা ভর ইনটু এল। সো গোটা ইকুয়েশনে কনস্ট্যান্ট পার্টগুলোকে আমি লিখে নিচ্ছি এ এল রো ডিএক্স। ফেয়ার এনাফ? সো এই হচ্ছে আমার কাছে মোট বর্জিত তাপ। সুতরাং এই পরিমাণ বর্জিত তাপ কোথা থেকে আসছে? না, এই পরিমাণ বর্জিত তাপই অ্যাকচুয়ালি আমি বলেছি এই ঘটনাটার জন্যই আসছে। আমাদের জন্য যেটা আমরা এক্ষুনি ইকুয়েট করে বুঝলাম, যেটা কিনা বর্জিত তাপ মোট কত এসছে আমার কাছে? না, বর্জিত তাপ আমাদের কাছে আসছে a ইনটু ডিএক্স ইনটু রো ইনটু এল। কিন্তু আমি যেটা চাইছি সেটা হচ্ছে একক সময়ে বর্জিত তাপ। তাহলে আমি যদি করি একক সময়ে বর্জিত তাপ, তাহলে সেটা কি হবে? জাস্ট একটা টি দিয়ে ডেরিভেটিভ করে দেবো। সো আমার কাছে গোটা ইকুয়েশনটা আসছে এটা। ফেয়ার এনাফ? এখন যে জিনিসটা আমাদের কাছে বুঝবার খুব দরকারি যে একক সময়ে বর্জিত তাপ আমি একবার বললাম এটা, দ্বিতীয়বার বলছি এটা। কারণ কি? কারণ যে পরিমাণ তাপ বেরোচ্ছে এই গোটা প্রসেসে সেটাই একক সময়ে কিছু কিছু বরফ জমাচ্ছে, এবং যে বরফের ইকুয়েশনটা আমরা এখান থেকে পাচ্ছি। সো বেসিক্যালি হোয়াট উই আর ট্রাইং, আমরা এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে দিচ্ছি। অর্থাৎ আমি যে জিনিসটা এক্ষুনি বের করলাম এটাকেই আমরা বলতে পারি দ্যাট ইজ নাথিং বাট dq বাই dt। সো রাইট নাও আমি যেটা চাইছি এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে দিতে। অর্থাৎ আমি এখানে dq dt এর ভ্যালু ডিরেক্টলি ওখান থেকে বসিয়ে দিচ্ছি। দ্যাট ইজ a into dx rho l divided by dt, that can be written as a k theta divided by x। এবার আমি কি করছি? গোটা ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করছি ইন আ ডিফারেন্ট ম্যানার। তাহলে আমি বোথ সাইড থেকে a a কেটে দিলাম। অর্থাৎ হ্রদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনোভাবে আমাদের এখানে দরকার হচ্ছে না। তাহলে ইকুয়েশনটা হচ্ছে x into dx into rho l, that is equal to k theta of dt। এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমার কাছে কনস্ট্যান্ট পার্ট হিসেবে রো এল কে আমি বের করে নিতেই পারি, বাট আমি পরের স্টেপে করছি। এন্ড কে থিটা অবভিয়াসলি কনস্ট্যান্ট, এখানে dt। অর্থাৎ টাইম যখন 0 ছিল তখন ধরা যাক পুকুরে x1 উইডথের বরফ ছিল, আর টাইম যখন t হয়েছে তখন ধরা যাক পুকুরে x2 উইডথের বরফ জমে গেছে। সো আমি যদি এই গোটা পার্টটাকে ইকুয়েট করি
মাথায় 1 আছে, সো ইন্টিগ্রেট করলে এটা হয়ে যাবে x স্কয়ার ডিভাইডেড বাই 2, দ্যাট ক্যান বি লিমিটিং ফ্যাক্টর অফ x1 টু x2, এখান থেকে পড়ে থাকছে k থিটা ডিভাইডেড বাই রো l, এখান থেকে ইন্টিগ্রেট করলে আসবে t, লোয়ার লিমিট 0, আপার লিমিট ক্যাপিটাল T। সো এই গোটা ইকুয়েশনটা যদি আমি রিজলভ করি তাহলে এটা কত হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিলাম, 2 টাকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, সো 2k থিটা ডিভাইডেড বাই রো l উইদিন ব্র্যাকেট t। সো এই যাচ্ছে আমাদের কাছে টোটাল ইকুয়েশন, যা দিয়ে আমি বুঝতে পারবো যে পরিবর্তনশীল কোনো বেদ দিয়ে কিভাবে তাপীয় সঞ্চালন ঘটছে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরোপুরি জেইই লেভেলে আমাদের নর্মাল ক্লাসের জন্য এটা প্রায় লাগবে না, একটা দুটো স্কুল ছাড়া এই প্রশ্ন আসবার চান্সেসও নেই, বাট স্টিল উই নিড টু নো। এবং এখান থেকে সারপ্রাইজিংলি কোনো অঙ্ক থাকে না, বেসিক্যালি এই পার্টিকুলার টপিকটাই এস্টাবলিশমেন্ট দেয়। Well, see you in next video. Till then, stay home, stay safe.